তোমরা স্লাইড দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। তোমাদের সকলকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তোমরা জানো যে অ্যাজ ইউজুয়াল আমার পার্টিকুলারস গুলো এখানে দেয়া আছে। যদি কারো কোনো কোয়েরি থাকে তোমরা ইন ক্লাস জিজ্ঞেস করতে পারো, আর অফ ক্লাসে তোমরা আমাকে ইমেল করতে পারো। কোনো আপডেটের জন্য তোমরা চাইলে আমাকে টুইটারে ফলো করতে পারো। আমরা সাধারণত এই ক্লাসগুলো রেকর্ড করি এবং আমার ইউটিউব চ্যানেলে এটা আপলোড করা থাকে। যারা ক্লাসে জয়েন করতে পারোনি কোনো কারণে অথবা ডিউরিং দি ক্লাস কোনো অংশ মিস করেছো, তারা সেই অংশগুলো দেখে নিতে পারো। আমি বরাবরের মতো এই পেজটা রাখি কারণ আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আশা করব যে তোমরা এই প্রিকশনস গুলো ফলো করবা। এবার আমরা আসি আমাদের পাঠে। তো তোমরা যেমনটা জানো যে আমরা শুরু করছি গত দিনে ক্রিস্টালাইন স্ট্রাকচার সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি। এখন আমরা একটু ইমপারফেকশনস অফ ক্রিস্টালাইন সলিডস নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে যখন নাকি আমরা একটা ক্রিস্টালাইন সলিডের কথা বলি তখন একটা রেগুলার অ্যারের কথা বলি বা রেগুলার স্ট্রাকচারের কথা বলি। তো যখন নাকি এই রেগুলার অ্যারে বা এই রেগুলার যে স্ট্রাকচার বা এই পারফেকশন থেকে যখন ডেভিয়েশন করে সেটাকে বলি আমরা ইমপারফেকশন। তো এইটা নানাভাবে হতে পারে। যেমন আমরা দুটো ভাবে এমনিতে বলতে পারি, একটা হলো পয়েন্ট ডিফেক্ট আর একটা হলো লাইন ডিফেক্টস। সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং এর মধ্যে যখনই নাকি তোমার এই ডিফেক্ট গুলো অ্যারাইজ করে তার মধ্যে এই যে স্ট্রেন্থ তার একটা জিনিস অ্যারাইজ করে। তো তোমরা জানো যে যদি নাকি এই অর্ডার থেকে ডিসঅর্ডার হয় এনি অ্যামাউন্ট, তাহলে সেইখানে একটা স্ট্রেংথ অকার করে। আমরা তা নিয়ে একটুখানি আলোচনা করব। তার আগে তোমরা এইখানে দেখো, আমরা যদি এই স্ট্রেংথ নিয়ে কথা বলি তাহলে এইখানে তোমরা একটা রেগুলার অ্যারে দেখতে পাচ্ছ। এখানে রেগুলার অ্যারে দেখতে পাচ্ছ যে এই পয়েন্টগুলোকে আমরা অ্যাটম দিয়ে বুঝিয়েছি, যদিও এর মধ্যে অনেকখানি গ্যাপ আছে। আসলে সলিড হলে তো এরকম গ্যাপ থাকে না, বোঝানোর জন্য আমরা একটু ফাঁকা করে দেখিয়েছি। তো যেমন ধরো যে আমরা যদি বলি যে আমাদের এই যে ল্যাটিস প্যারামিটার গুলো যদি আমরা এই অ্যাটম থেকে এই অ্যাটমের যে ডিসটেন্স সেটাকে যদি আমরা সে এ বলি, আর এই যে এই অ্যাটম থেকে এই অ্যাটমের যে ডিসটেন্স সেটাকে যদি আমরা বি বলি, এখন দেখো ইন বিটুইন এই 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 মধ্যে ডিসটেন্স হলো আমরা এক্স কনসিডার করছি। তো এই এক্সটা যদি সামহাউ চেঞ্জ হয় তাহলে এই তোমার রেগুলারিটি থেকে কি হয়, খানিকটা ডিফরমেশন হয়। এটা হলো ওয়ান ওয়ে অফ টকিং। এখন কথা হলো যে আমরা যদি নাকি টক অ্যাবাউট পয়েন্ট ডিফেক্টস মানে কি, এখানে দেখো আমরা একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট, 2 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট দেখিয়েছি। তো যদি নাকি আমাদের এই যে রেগুলার অ্যারেঞ্জমেন্টে এখানে আমাদের অ্যাটম গুলো থাকে, এখানে অ্যাটম গুলো থাকে, এর মধ্যে যদি কোনো একটা অ্যাটম মিসিং থাকে তাহলে কি একটা ডিসঅর্ডার সৃষ্টি হলো। তো এই ডিসঅর্ডার সৃষ্টি কয়েক ভাবে হতে পারে। একটা হলো সে ধরো একটা অ্যাটম এখানে নাই, তাহলে কি এটা অ্যাটম হলো মিসিং। তাই যদি নাকি মিসিং হয় তাহলে সেটাকে বলি আমরা ভ্যাকেন্সি। যদি আমরা দেখি যে কোনো একটা রেগুলার অ্যারে থেকে একটা অ্যাটম যদি মিসিং হয় তাহলে সেটাকে বলি আমরা ভ্যাকেন্সি। তো এই যে মিসিং অ্যাটমটা কোথায় যাবে, এটা কোথাও না কোথাও থাকে। তো যদি ধরো যে এই যে অ্যাটমের মধ্যে যে খানিকটা রেগুলার অ্যারের মধ্যে যে কিছুটা ফাঁকা জায়গা থাকে, যদি এটার মধ্যে কোনো একটা জায়গা যেটাকে আমরা ইন্টারেস্টিক্স বলি, তো সেই ফাঁকা জায়গাতে যদি ওই জায়গাটা দখল করে তাহলে সেটা সেটা একটা ওয়ে হতে পারে। আবার এমনও হতে পারে যে একটা ফরেন অ্যাটম তার মানে রেগুলার যে অ্যারেঞ্জমেন্ট আছে বা যেই অ্যাটম দিয়ে এই রেগুলার অ্যারেটা ফর্ম করেছে, সেখানে যদি একটা ফরেন অ্যাটম এসে সেই জায়গাটা দখল করে, তার মানে ওই জায়গার অ্যাটমকে যদি সাবস্টিটিউট করে অন্য কোনো অ্যাটম দিয়ে, তাহলে এইটাও একটা কি হতে পারে, এটা একটা ডিসঅর্ডার হতে পারে। তার মানে এটাও একটা ডিফেক্ট হতে পারে। তাহলে তোমরা মোটামুটি কয়েকটা পয়েন্ট ডিফেক্ট দেখলে, আমরা একটু তা নিয়ে আলোচনা করি। তো এই পয়েন্ট ডিফেক্ট গুলোকে আমরা
জেনারেলি একটাকে ফ্রেঙ্কেল ডিফেক্ট বলা হয় আর একটাকে স্কটকি ডিফেক্ট বলা হয়। তো ফ্রেঙ্কেল ডিফেক্ট আমরা কখন বলি? ফ্রেঙ্কেল ডিফেক্ট আমরা বলি সে ধরো আমাদের যদি এই যে আয়নিক ক্রিস্টাল হয়, যদি নাকি আমাদের আয়নিক ক্রিস্টাল হয়, তাহলে তো তোমরা জানো যে এই টোটাল সিস্টেমটা আমাদের নিউট্রাল হবে, এটা আমরা কনসিডার করি। এখন যদি নাকি তার মধ্যে কোনো একটা আয়ন মিসিং হয়, তাহলে একটা আয়ন মিসিং হলে কি তোমার রেগুলারিটি ডিফরমেশন হলো, এটা একটা। আরেকটা জিনিস হলো যে তাহলে কি আমাদের এই চার্জ নিউট্রালিটিটা ভঙ্গ হলো না। তাহলে এইটা দুটো ভাবে হতে পারে। একটা হলো যে সে ধরো কোনো একটা জায়গা থেকে একটা অ্যাটম সরে গেল, আই মিন এখানে যেহেতু উই আর টকিং অ্যাবাউট আয়ন, তাহলে একটা আয়ন যদি সরে যায়, তাহলে সেটা যদি নাকি পজিটিভ আয়ন না থাকে, তাহলে আরেকটা জায়গা থেকে যদি একটা নেগেটিভ আয়ন মিসিং হয়, তাহলে এই ধরনের ডিফেক্টকে আমরা বলি আমরা স্কটকি ডিফেক্ট। আর যদি নাকি এমনটা হয় যে একটা আয়ন সরে গিয়ে সে ধরো একটা পজিটিভ আয়ন কোনো একটা জায়গা থেকে সরে গিয়ে একটা ইন্টারেস্টিং জায়গায় সেটা জায়গাটা দখল করলো, তাহলে সব মিলিয়ে দেখা গেল যে আমাদের চার্জ নিউট্রালিটির কোনো ভঙ্গ হয়নি, বাট ডিফেক্ট তৈরি হয়েছে। তাহলে সেইটাকে বলি আমরা ফ্রেঙ্কেল ডিফেক্ট। এবার আসি আমরা লাইন ডিফেক্ট। তো তোমরা জানো যে আমাদের যদি নাকি একটা রেগুলার অ্যারে থাকে, অ্যারে অফ অ্যাটম থাকে, এখন 3 ডাইমেনশনালি যদি চিন্তা করো, তো তোমাদেরকে কিভাবে বোঝায়? দেখো এটা একটা বই, তাই না? এমনিতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা বই, তাই না? তো স্যার বের হয়ে গেছিলাম, একটা দেখতে পাইনি। বইটা দেখতে পাচ্ছ? বইটা দেখতে পাচ্ছ তো? জি স্যার। জি স্যার, পাচ্ছি স্যার। আচ্ছা, তো এখন মনে করো যে এটা একটা রেগুলার, সে ধরো এটা একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট। তো এখন ধরো যে এইখানে একটা পেজ যদি আমি এরকম উল্টে দিই, এরকম যদি একটা পেজ উল্টে দিই, তারপরে যদি আমরা এই বইটাকে, তারপরে যদি ধরো যে এই যে দেখতে পাচ্ছ একটা পেজকে আমরা উল্টে দিলাম, তো উল্টে দিলে এইখানে যদি আমরা এরকম ভাঁজ করে দিই, তাহলে কি হবে? কি দেখা যাবে? যে এখানে একটা ইরেগুলারিটি দেখা যাবে না? বুঝতে পারছো তোমরা? এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই মাঝখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে, বোঝা যাচ্ছে? তো যদি নাকি এরকম এই সৃষ্টি হয়, তাহলে এই যে আমরা ফোল্ড করলাম, এই যে পেজটাকে আমরা ফোল্ড করলাম, তাহলে কি একটা লাইন তৈরি হলো না? একটা লাইন তৈরি হলো। তাহলে যদি এইরকম যদি আমার ডিফেক্টটা হয়, তাহলে সেইটাকে আমরা বলি লাইন ডিফেক্ট। তো এখন এইটাকে অনেক সময় ডিসলোকেশনও বলা হয়, বলা হয়। তো মনে করো যে কিছু সংখ্যক অ্যাটম যদি সামহাউ মিসিং হয়, তাহলে কি ঘটবে? এখানে দেখো আমরা দেখানোর চেষ্টা করেছি যে যদি নাকি আমাদের এইরকম এই অ্যারেঞ্জমেন্ট থাকে, তাহলে মানে হলো যে এগুলোর এই যে রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকার কথা ছিল, কিন্তু সামহাউ এই জায়গা থেকে অ্যাটমগুলো মিসিং, তাহলে দিস ইজ ওয়ান কাইন্ড অফ এজ ডিসলোকেশন। তো এই যে যদি নাকি আমাদের এইখান থেকে অ্যাটমগুলো মিসিং হয়, তাহলে এই যে আমাদের যেই ডিফেক্টটা তৈরি হলো, এর ফলে কি হবে? এই পাশের অ্যাটমগুলো কাছাকাছি চলে আসার চেষ্টা করবে। তার মানে এখানে একটা জায়গায় একটা জায়গায় যেমন টেনশন তৈরি হবে, আরেকটা জায়গায় এখানে কম্প্রেশন তৈরি হবে। তো আমরা এইখানে যে ফিগারটা দেখিয়েছি, এরকম যদি তৈরি হয়, তাহলে সেটাকে বলি আমরা পজিটিভ এজ ডিসলোকেশন। আর যদি এই যে উল্টোটা যদি তৈরি হয়, এরকম যদি তৈরি হয়, তাহলে সেটাকে বলি আমরা নেগেটিভ এজ ডিসলোকেশন। এবার আসি আমরা এই আরেক ধরনের ডিসলোকেশন, যেটাকে আমরা স্ক্রু ডিসলোকেশনও বলি, এইটাকে অনেক সময় যে বার্জার ডিসলোকেশনও বলা হয়। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা ফিগার দেখানোর চেষ্টা করছি, সে ধরো এটা একটা 3 ডাইমেনশনাল অ্যারে। তো তোমাদের বোঝানোর জন্য বেটার হলো দেখো যে এই যে এবার দেখতে পাচ্ছ যে এই যে আমার হাতে এটা একটা বই আছে, তাই না? নিচে একটা বই আছে, এই যে উপরে একটা বই আছে। তাহলে ধরো যে আমাদের এটা একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট আছে,
খেয়াল করো একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট আছে, তো কোনো কারণে এখানে যদি এইটা যদি স্লিপ করে যায়, এটা যদি স্লিপ করে যায়, এই যে প্লেনটা যদি স্লিপ করে বা আমি যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি সামহাও, তাহলে এইখানে একটা কি একটা ডিসলোকেশনের সৃষ্টি হয়। তাহলে এখানে অনেকটা ওয়েভ শেপ বা তুমি অনেকটা এখানে এই যে অনেকটা এই যে স্ক্রুর মতো তৈরি হয়, যে কারণে এটাকে বলা হয় স্ক্রু ডিসলোকেশন। তার মানে হলো সোফার তোমরা এটা বুঝলে যে আমাদের যে এই রেগুলার যে অ্যারেঞ্জমেন্ট, এটা হলো একটা আইডিয়াল কন্ডিশন, এটা একটা পারফেকশন, কিন্তু আসলে নেচারে কখনো এই পারফেকশন থাকে না, সেখানে কিছু ইম্পিউরিটি থাকে, কিছু ইরেগুলারিটিস থাকে। তাহলে সেই ইরেগুলারিটি যখনই থাকে তখন সেইগুলোকে কি বলি আমরা, সেই যে ডিফরমেশন হয় বা ডিস্টরশন হয়, সেইগুলোকে আমরা এই ইমপারফেকশন গুলোকে আমরা কি দিয়ে বললাম, একটা হলো আমরা পয়েন্ট ডিফেক্ট দিয়ে বললাম, আর একটা আমরা কি বললাম, একটা হলো লাইন ডিফেক্ট। এই দুই ধরনের ডিফেক্ট নিয়ে আমরা আলোচনা করলাম। কারো কোনো কোশ্চেন ছিল? কি তোমাদের কোনো কোশ্চেন আছে? স্যার আগের স্লাইডটা একটু বুঝি নাই স্যার। কোন অংশটা বলো, কোন জায়গাটা, কোন স্লাইড? স্ক্রু ডিসলোকেশনটা আরেকবার বলেন। স্ক্রু ডিসলোকেশনটা হলো এই যে এখানে আসি, তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করলাম, এখানে দেখো আমাদের ধরো এটা একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার, একই ক্রিস্টালাইন স্ট্রাকচার এই অল থ্রো আছে। তাহলে এখন দেখো আমরা এখানে বোঝানোর জন্য এই যে একটা বইয়ের উপরে আরেকটা বই রেখেছি, কিন্তু টোটালটাই হলো আমাদের একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার। তো ধরো যে তুমি যদি এইখানে যদি তুমি প্রেসার অ্যাপ্লাই করো, এখানে যদি প্রেসার অ্যাপ্লাই করো, এটা তুমি কোনোভাবে মেকানিক্যালি হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে বা অন্য কোনো ফোর্সের কারণে হতে পারে। যদি এরকম হয় তাহলে এই যে একটা প্লেন আরেকটা প্লেন থেকে স্লিপ করে গেলে তাহলে এই জায়গাটায় দেখো একটা ওয়েল শেপ হচ্ছে না, যেখানে আমরা এইখানে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করেছি। যদি আমরা এই উপরের প্লেনটাকে যদি সামহাও এটা যদি স্ট্রেসড হতো বা এখানে যদি কোনো অ্যাপ্লিকেশন অফ ফোর্স হতো, অনেকটা ওই যে তোমাদেরকে বোঝানোর জন্য কার্পেট দেখো না, ফ্লোরে যে কার্পেট পাতা থাকে, তো আমরা ওই যে কার্পেট কি করি, পরিষ্কার করি না, পরিষ্কার করি, তো পরিষ্কার করার সময় এটা অনেক সময় ফোল্ড হয়ে যায় না, তো সেই ফোল্ডটাকে তুমি যদি এই ধীরে 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 সরাও, তাহলে কিন্তু এটা এই যে সরে যায়, বুঝতে পারো? তো এই যে এই কারণে ঠিক লাইক দ্যাট, যদি এই অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট ক্রিস্টালাইন স্ট্রাকচারে যদি ঠিক এরকম যদি এই ডিসপ্লেসমেন্টটা হতো, তাহলে কি এখানে একটা এই যে ওয়েল শেপ হতো না, ইট উড বি লাইক অ্যান স্ক্রু। তাহলে এই 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 যে ডিসলোকেশনটা তৈরি হতো, এইটাকে বলি আমরা স্ক্রু ডিসলোকেশন। এবার ক্লিয়ার হয়েছে? স্যার কখন নেগেটিভ আর কখন পজিটিভ হবে? আচ্ছা, এইটা একটা কনভেনশন যে আমরা তুমি যদি এই যে যেমন এইখানে আমরা কি দেখেছি, এইটাকে আমরা নেগেটিভ ডিসলোকেশন দেখেছি, তাই না? তাহলে এইটা যদি উল্টো দিকে হতো তাহলে পজিটিভ হতো। যেমন ধরো যে আমি এইটাকে যদি তুমি একটা স্ক্রু কনসিডার করো, তাহলে স্ক্রু আমরা রাইট হ্যান্ডেড স্ক্রু কনসিডার করি, তাই না? তাহলে এই জায়গাটা যদি আমি একটা স্ক্রু কনসিডার করতাম, তাহলে দেখো এটা লেফট হ্যান্ডেড স্ক্রু দেখানো হচ্ছে না, এটা লেফট দেখানো হয়েছে না? তাহলে লেফট দেখানো হলে তাহলে এইটা যদি আমরা নেগেটিভ ধরি, তাহলে রাইট হ্যান্ডেডটা আমাদের পজিটিভ হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা আসি এক্স রে ডিফ্রাকশন এন্ড ব্রাগস লতে। তো তোমরা সোফার এই ক্রিস্টালাইন স্ট্রাকচার দেখেছো, অনেকগুলো স্ট্রাকচার তোমরা দেখেছো এবং ইমপারফেকশনস তোমরা দেখেছো। এখন কথা হলো যে আমরা যেই থিওরিটিক্যালি যে ডেভেলপমেন্ট গুলো দেখলাম, যে ক্রিস্টাল স্ট্রাকচার আমরা দেখলাম, আমরা কি করে বুঝবো যে এইটা এই স্ট্রাকচার? কারণ হলো যে এইটা যেই লেভেলে আমরা তো চোখ দিয়ে দেখতে পাই না, উই ডু নট আন্ডারস্ট্যান্ড যে আমাদের স্ট্রাকচারটা ঠিক এইরকম, তাই না? তাহলে হাউ ক্যান উই
আন্ডারস্ট্যান্ড? তো সেটা বোঝার জন্য এই ব্রাগরা একটা ল দিয়েছেন যেটাকে ব্রাগস ল বলা হয়। আর এক্স রে ডিফ্রাকশন আসলে আমি যদি এখানে এক্স রে ডিফ্রাকশন লিখেছি, প্রপার টকিং হলো স্ক্যাটারিং, যদিও অনেক সময় এটাকে এক্স রে রিফ্লেকশনও বলা হয়, আমরা তা নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা দেখো যে আমরা যদি একটা এই যে 2 ডাইমেনশনাল অ্যারে কনসিডার করি, যদি নাকি আমরা একটা 2 ডাইমেনশনাল অ্যারে কনসিডার করি, আসলে কি এই যে আমাদের ক্রিস্টাল স্ট্রাকচার তো 3 ডাইমেনশনাল, তাহলে এটাকে যদি আমরা 3 ডাইমেনশনাল কনসিডার করতাম তাহলে কি আমাদের আউটওয়ার্ড অফ দি স্ক্রিন আমাদের আরেকটা লেয়ার থাকতো, তাই না? এখন ধরো যে আমরা যদি নাকি এখান থেকে আমাদের একটা এক্সরে ইনসিডেন্ট হয়, তাহলে দেখো সে এই যে এক একটা প্লেন দেখবে, তাই না? এই যে রেগুলার অ্যারেঞ্জমেন্ট গুলোকে একটা প্লেন দেখবে, কারণ তুমি যদি একটা 3 ডাইমেনশনালি কনসিডার করো তাহলে এইখানে এই যে এই বরাবর তোমরা কি দেখবা? একটা প্লেন দেখবা। তাহলে এই এক্সরেও তাই দেখবে। তো তাই যদি দেখে তাহলে এই বরাবর আমাদের একটা প্লেন, এই বরাবর একটা প্লেন, আমরা এই সেপারেশন অফ দি প্লেন কনসিডার করছি যে সেটা হলো ডি। তাহলে এই দুটো প্লেনের মধ্যে সেপারেশন কত? আমরা ধরে নিচ্ছি যে সেটা হলো ডি। এখন এখান থেকে যদি আমরা একটা এক্সরে ইনসিডেন্ট করি, তাহলে এই ইনসিডেন্ট ওয়েভটা সে ধরো এই অ্যাটমটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। তাহলে এই অ্যাটমের সাথে ইন্টারঅ্যাক্ট করলে কি হবে? সে এটা কি স্ক্যাটার করবে। তো স্ক্যাটার করলে নানান দিকে এটা স্ক্যাটার্ড হতে পারে। তো আমরা কোন একটা পার্টিকুলার ডিরেকশন ধরে নিচ্ছি যে এই ডিরেকশনে একটা স্ক্যাটারিং কনসিডার করছি। তো যদি নাকি এইটা কনসিডার করি তাহলে আমাদের এই যে এই প্লেনের সাথে এই ইনসিডেন্ট প্লেন ওয়েভটা যে অ্যাঙ্গেল করবে সেটাকে আমরা কনসিডার করছি যে সেটা হলো আমাদের থিটা অ্যাঙ্গেল। ঠিক একইভাবে এই যে বিম অফ এক্সরে এই সেকেন্ড প্লেনের এই অ্যাটমের সাথেও ইন্টারঅ্যাক্ট করবে, এবং ইন্টারঅ্যাক্ট করলে এখান থেকে স্ক্যাটার্ড হবে নানান ডিরেকশনে। তো আমরা এই পার্টিকুলার ডিরেকশনটা কনসিডার করছি। তাহলে এইটার জন্যও এই প্লেনের সাথে কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হচ্ছে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে থিটা। এখন দেখো আমরা যদি এই রেটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে এই রেটা এইখান থেকে এসে এই অ্যাটমের সাথে ইন্টারঅ্যাক্ট করে এই পাতে গেল, আর এই রেটা এই দিক থেকে এসে এই অ্যাটমের সাথে ইন্টারঅ্যাক্ট করে এই পাতে গেল। এখন দেখো আমরা যদি এই অ্যাটম থেকে এটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি বা নরমাল ড্র করি, এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে দেখো এই যে এইখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত এইটুকু বাদ দিলে বাকি অংশটা দেখো এখান থেকে এই পর্যন্ত কিন্তু দুটো রে সেম। এবং এইখান থেকে যদি আমরা দেখি তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই যে এইখান থেকে দুটো রে সেম। তাহলে এই দুটো রের মধ্যে অতিরিক্ত জায়গা কোনটুকু? অতিরিক্ত জায়গা হলো এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু। তাহলে এই জায়গাটুকু হলো আমাদের অতিরিক্ত জায়গা, বাকিটুকু কিন্তু সেম। তাহলে এই যে অতিরিক্তটুকু আমরা যদি সেম কনসিডার করি, তাহলে ঠিক এইখানে আসলে আমাদের এই দুটো রের মধ্যে পথের পার্থক্য কত হবে? পাথের পার্থক্য হবে এই যে এইটুকু, তার সাথে যোগ করতে হবে এইটুকু। তো এইটুকু সমান কত হবে আমাদের এটা হবে ডি সাইন থিটা, এন্ড লাইকওয়াইজ এটা হবে আমাদের ডি সাইন থিটা। সব মিলিয়ে আমাদের এটা টুয়াইস ডি সাইন থিটা। এখন কথা হলো এটা ডি সাইন থিটা কি করে হলো, কে বলবে? এটা কি করে ডি সাইন থিটা? ত্রিকোণমিতিক অনুপাত থেকে তো করা যাচ্ছে স্যার। বলো একটু কি করে হলো ত্রিকোণমিতিক অনুপাত? তার মানে দেখো এই যে এইখানকার সাথে যে এই অ্যাঙ্গেলটা করছে সেটা হলো থিটা, তাই না? তাহলে এই অ্যাঙ্গেল যোগ এই অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, রাইট? জি স্যার, 90 ডিগ্রি। আবার আমার এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যোগ করলে তো 90 ডিগ্রি হয়। তার মানে দুটোর মধ্যে এইটুকু যদি আমরা কমন ধরি তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় আর এই সেপারেশনটা হলো ডি, তাহলে এইটা হলো আমাদের ডি সাইন থিটা, এন্ড একইভাবে এইটা হলো আমাদের ডি সাইন থিটা। এখন দেখো তার মানে এই অ্যাঙ্গেলটা যদি আমাদের থিটা হয় তাহলে এইটাকে যদি আমরা
এইটাকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে তার সাথে আমাদের এই যে স্ক্যাটার্ড যে রে সেটা কত অ্যাঙ্গেল তৈরি করবে, সেটা হবে আমাদের টোয়াইস থিটা। আমরা বোঝানোর জন্য আমরা এই যে পাশের ফিগারটা এইটাকে বলো। গত সপ্তাহে আমি থেকে ঘুরে এসেছি। তোমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, একটু ধীরে ধীরে বলো যাতে বুঝতে পারি। এই জায়গাটায় বুঝতে কোনো অসুবিধা আছে তোমাদের যে পর্যন্ত আলোচনা করেছি? স্যার টু থিটাটা কিভাবে হলো স্যার? টু থিটাটা আরেকবার বলবো, সেটা বলছো নাকি? জি স্যার, টু থিটাটা কিভাবে আসলো স্যার, একটু আরেকবার বললে ভালো হয়। টু থিটা কি করে আসলো? এইখানে দেখো, খেয়াল করো। প্রথম কথা হলো যে এই যে অ্যাঙ্গেলটা, এইটা যে থিটা, এটা তো বুঝতে পেরেছো? এই যে এইখানে আমরা এই ফিগারটাকে জি স্যার। এইটা আমাদের থিটা হলো। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এই যে এই অংশটা যেহেতু আমাদের এই সেপারেশন হলো ডি, তার মানে এই যে বি বি প্রাইম হলো আমাদের ডি, তাহলে এই অংশটুকু কি ডি সাইন থিটা, তাই তো? এইটুকু হলো আমাদের ডি সাইন থিটা। ঠিক একইভাবে এটুকু তো আমাদের ডি সাইন থিটা। জি স্যার। আচ্ছা, তাহলে এই সব মিলিয়ে আমাদের এই মানে এইটুকু যোগ এইটুকু কত হলো আমাদের ডি সাইন থিটা প্লাস ডি সাইন থিটা, তাহলে 2d সাইন থিটা। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইবার দেখো আমরা এই রেটা যেভাবে ইনসিডেন্ট হয়েছে সেইভাবে আমরা এই রিফ্লেক্টেড বা স্ক্যাটার্ড রে কনসিডার করছি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, একইভাবে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এইটা যোগ এইটা কত হবে? 90। That's one way. অন্যভাবে যদি আমরা কনসিডার করি, এই যে এইখান থেকে আমাদের এই একইভাবে এইটা যোগ এইটা আমরা যদি এই যে এইটাকে এক্সটেন্ড করি, এটাকে যদি আমরা এক্সটেন্ড করি, এক্সকিউজ মি, আমি একটু হ্যালো, আসসালামু আলাইকুম, এক্সকিউজ মি, আই এম সরি। দেখো, তাহলে এই যে এইটাকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে কি হচ্ছে, তোমার এই যে ওয়ান ওয়ে, এভাবে চিন্তা করো যে এই যে এইটাকে যদি আমরা একটা লাইন কনসিডার করতাম, এটা যদি একটা লাইন কনসিডার করতাম, তাহলে এই যে উপরের এই যে থিটা, তাই না, এই থিটা যোগ এইটা কত হলো? স্যার 2 সমকোণ। 2 সমকোণ মানে 180 ডিগ্রি, রাইট? এবার দেখো, তাই যদি হয়, এখন দেখো এই মানে কত হলো 2 থিটা যোগ এই অ্যাঙ্গেলটা, 2 থিটা যোগ এই অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। এখন দেখো এই লাইনটাকে যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে এই অ্যাঙ্গেলটা যোগ এই অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। তাহলে আগের বারে যদি তাই হয়, 2 থিটা যোগ এই অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা যোগ এইটা কত হবে? 2 থিটা না? জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, এবার ঠিক আছে। এইবার আমরা আসি। জি স্যার। আচ্ছা স্যার, এখানে একটা কোশ্চেন ছিল যে ডটের যে 2d sin থিটা যেটা দিচ্ছেন না, এই বিষয়টা একটু বুঝি নাই, আরেকবার বললে ভালো হতো। 2d sin থিটা বলছি, এই যে এখান থেকে দেখো, বড় করলে গোটা ছবিটা দেখা যায় কিনা। এনিওয়ে, এখান থেকে দেখো যে এই যে রেটা আমার আসছে, এই রেটা গিয়ে এই বরাবর আসছে, তাই না? আরেকটা রে এটা প্যারালালি আসছে, গিয়ে এই অ্যাটমের সাথে ইন্টারঅ্যাক্ট করে এই বরাবর আসছে। এখন আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি এইখানে, এই যে আমরা এখানে দেখিয়েছি যে একটা পারপেন্ডিকুলার দেখিয়েছি, এন্ড লাইকওয়াইজ এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি এইখানে, এই যে এইখানে ড্র করেছি।
তাহলে দেখো এই যে এইখান থেকে এই পর্যন্ত এবং এইখান থেকে এই পর্যন্ত এইটুকু বাদ দিয়ে বাকিটুকু তো সমান, তাই না? এই পর্যন্ত যদি আমরা আসতাম, এই যে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত এবং এই পয়েন্ট থেকে এই পর্যন্ত তো সমান। আবার এইখান থেকে এইটা এবং এখান থেকে এইটা, এই দুটো সমান। শুধু অতিরিক্ত কোনটুকু? এই যে এইটুকু তার সাথে এইটুকু। তাহলে এইটুকু কত? এইটা হলো আমাদের ডি সাইন থিটা, আর এটা কত আমাদের ডি সাইন থিটা। তাহলে এই দুটোকে যোগ করলে কত হলো? ডি সাইন থিটার সাথে ডি সাইন থিটা যোগ করলে কতটুকু অতিরিক্ত হলো? 2d sin theta স্যার। 2d sin থিটা। আচ্ছা, এইবার আমরা আসি, যদি নাকি এরা কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ার করে, কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে, তাহলে কি হয়? আমরা কি দেখতে পাই? আমরা জানি যে সেখানে আমরা কি হাই ইন্টেন্সিটি দেখতে পাই, তাই না? তো এই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্তটা কি? শর্তটা হলো আমাদের ইন্টিগ্রাল মাল্টিপল অফ ওয়েভলেন্থ হতে হবে, তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ঘটে। তো আমরা ইন্টিগ্রাল মাল্টিপল অফ ওয়েভলেন্থকে এন ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করছি, যে এখানে এন হলো 0, 1, 2, 3। তো 0 হলে তো আমাদের কোনো কাজে আসছে না, তার মানে 1, 2, 3 ইত্যাদি আমরা কনসিডার করতে পারি। তাহলে আমরা ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা লিখলাম ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে। আর এটাকেই বলা হয় ব্র্যাগস ল। এই পর্যন্ত ঠিক আছে? আর আরেকবার স্যার এন ল্যামডাটা। এন ল্যামডাটা হলো যে আমরা জানি যে দুটো ওয়েভ ট্রেন যদি কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে, তাহলে আমরা সেখানে একটা রেইনফোর্সমেন্ট দেখতে পাই। তার মানে কি? আমরা হাই ইন্টেন্সিটি দেখতে পাই বা উজ্জ্বল আলো দেখতে পাই। তো সেই উজ্জ্বল আলো হওয়ার জন্য ইন্টারফারেন্সের কন্ডিশন হলো যে আমাদের পাথের পার্থক্য হতে হবে ইন্টিগ্রাল মাল্টিপল অফ ওয়েভলেন্থ। ইন্টিগ্রাল মাল্টিপল মানে কি? ইন্টিজার মাল্টিপল অফ। তো ইন্টিজার মাল্টিপল অফ ওয়েভলেন্থের জন্য আমরা এখানে এন ল্যামডা বসিয়েছি, যেখানে এন এর ভ্যালু হলো 0, 1, 2, 3 ইত্যাদি। আর ল্যামডাটা হলো কি? ল্যামডাটা হলো যে আমরা যে ওয়েভলেন্থের আলো ব্যবহার করছি, এখানে সার্টেনলি আমরা এক্সরে ব্যবহার করছি, মনোক্রোমেটিক এক্সরে ব্যবহার করছি, তাহলে এখানে মনোক্রোমেটিক এক্সরের জন্য এটা হলো আমাদের ল্যামডা, আর ইন্টিজারের জন্য আমরা এন বসিয়েছি। সেজন্য আমরা এন ল্যামডা ইকুয়াল টু টুয়াইস ডি সাইন থিটা লিখেছি, বিকজ আমাদের এই দুটো ওয়েভ ট্রেনের মধ্যে পাথের পার্থক্য হলো 2d সাইন থিটা। এবার ঠিক আছে? কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, এইবার কথা হলো যে এইটা আমরা কাজ করব কি করে? মানে এটা তো হলো আমাদের ইকুয়েশন, তাই না? এখন এই ইকুয়েশনটা আমরা ভ্যালিডেট করব কি করে, বা আমরা এটা ব্যবহার করব কিভাবে? তো ব্যবহার করার জন্য আমরা এখানে দেখো একটা এক্সরে টিউব আমরা এখানে রেখেছি, এখানে আমরা কলিমেটার দিয়েছি এবং এখানে আমরা একটা ক্রিস্টাল রেখেছি। আমাদের এখানে একটা ডিটেক্টর আছে। তো এই ডিটেক্টর ওয়ান ওয়ে অফ, মানে একটা আয়োনাইজেশন চেম্বার হতে পারে ডিটেক্টর, আরেকটা হতে পারে, এখন তো এক্সরে ফটোগ্রাফি ইউজ করা যায়, কাজে তুমি এখানে একটা ফটোগ্রাফিক প্লেট ব্যবহার করতে পারো, বা তুমি এখন এই যে ডিজিটাল সিস্টেমও ব্যবহার করতে পারো, যাতে নাকি এই এক্সরে ডিটেক্ট করতে পারে। তাহলে দেখো যে আমরা এইখানে কি বলেছি? আমরা এখানে বলেছি যে এই প্লেনের সাথে যে অ্যাঙ্গেল করে সেটাকে আমরা থিটা দিয়ে ডিনোট করেছি, এবং এই দিকেও যে প্লেনের সাথে অ্যাঙ্গেল করছে সেটাকে আমরা থিটা দিয়ে ডিনোট করেছি। আর যদি আমরা এই যে ইনিশিয়াল যে এক্সরে ইনসিডেন্ট হচ্ছে সেটাকে যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে সেই অ্যাঙ্গেলটা কত হয়? টুয়াইস থিটা। একটু আগে আমরা সেটা বুঝিয়েছি। তো এখন দেখো যে তুমি যদি এই ডিটেক্টরটাকে রোটেট করো, তাহলে এমন একটা জায়গা পাবা যেখানে আমাদের এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। তো এরকম তুমি যদি এইটাকে রোটেট করতে থাকো, তাহলে একাধিক জায়গায় তুমি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, তুমি পাবা। সেইখানে তুমি এন এর ভ্যালু ডিফারেন্ট হতে পারে n ইকুয়াল টু 1, হতে পারে n ইকুয়াল টু 2, হতে পারে n ইকুয়াল টু 3 এন্ড সো অন। তো যদি নাকি আমরা এইটা ডিটেক্ট করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশন আমরা এখান থেকে পাবো, এবং এখান থেকে আমরা অলরেডি থিটা জানি। তাহলে যদি নাকি আমরা ল্যামডা কোনোভাবে জানি, তার মানে এই এক্স এর ওয়েভলেন্থ যদি আমরা জানি, তাহলে আমরা এখান থেকে ডিটা পেতে পারবো।
রাইট? অথবা যদি আমরা ডিটা জানি, তার মানে আমরা যদি এই অ্যাটমিক স্পেসিং যদি আমরা জানি, তাহলে সেখান থেকে আমরা এক্স রে ওয়েভলেন্থটাকে ডিটারমাইন করতে পারবো। এখন দেখো, যদি আমরা এই যে 3 ডাইমেনশনাল স্পেস কনসিডার করি, তাহলে তোমরা জানো যে গত ক্লাসে আমরা এ বি সি এই 3টে প্যারামিটার দিয়ে, ল্যাটিস প্যারামিটার দিয়ে ক্রিস্টালাইন স্ট্রাকচারকে আমরা বলেছিলাম। তাহলে তোমরা যদি এই ডিফারেন্ট প্লেনে এই একই এক্সপেরিমেন্ট করো, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে এই ডি এর ভ্যালুগুলো, যেগুলো নাকি তোমার হবে এ বি অ্যান্ড সি প্যারামিটার গুলো তোমরা ইভ্যালুয়েট করতে পারো, এবং সেখান থেকে তোমরা ক্রিস্টাল স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া পেতে পারো। এই পর্যন্ত ঠিক আছে না? কারোর কোনো কোশ্চেন আছে? কি ঠিক আছে তো? তাহলে আমি সামনে এগোই। এবার আমরা আসি এই সলিড স্টেট অফ ম্যাটারে। তো তোমরা জানো যে সলিডিফিকেশনের জন্য আমাদের কতগুলো বন্ডের প্রয়োজন পড়ে। কারণ তোমরা জানো যে গ্যাসিয়াস স্টেটে আমাদের অ্যাটমগুলো কি অনেক দূরে দূরে অবস্থান করে, এবং সেইখানে আমাদের বন্ডিং খুব উইক থাকে, কাজেই সেখানে আমরা রেগুলার কোনো বন্ডিং বলতে পারি না। হাউভার যখন নাকি আমরা সলিড স্টেটের কথা বলি, তখন অ্যাটমগুলো কি অনেক কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে কতগুলো বন্ড থাকে। তো সেই কি কি বন্ডিং থাকতে পারে তার একটা লিস্ট আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। আমরা সাধারণত বলি আয়নিক বন্ডিং, তারপরে কোভ্যালেন্ট বন্ডিং, তারপর মেটালিক বন্ডিং। অনেকে হাইড্রোজেন বন্ডিং কে আলাদা করে, আবার এই হাইড্রোজেন বন্ডিং আলাদা করে না বলে না। এই 4টা বন্ডিং বলে ভ্যান ডার ওয়ালস বন্ডিং। এই 4টা বন্ডিং সাধারণত বলা হয়ে থাকে। তো এই যে বন্ডিং গুলো, এগুলোর আমরা যদি নাকি এই প্রপার্টিজ গুলো দেখি, তাহলে দেখবো যে আমাদের এই যে মলিকুলার বন্ডিং এর ক্ষেত্রে আমরা দেখি যে এইটা সাধারণত কি এইগুলো সফট হয় আর লো মেল্টিং পয়েন্টস থাকে, এর কন্ডাক্টিভিটি পোর হয়। কোভ্যালেন্ট বন্ডিং এর ক্ষেত্রে আমরা দেখি এগুলো খুব হার্ড হয় আর এটার মেল্টিং পয়েন্ট খুব হাই হয়, আর এটার কন্ডাক্টিভিটি খুব পোর হয়। আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে এটা হার্ড এন্ড ব্রিটেল হয়, এটার মেল্টিং পয়েন্ট খুব হাই হয়, এটার কন্ডাক্টিভিটি পোর হয়। আর মেটাল তো জানো যে তোমরা এটার কন্ডাক্টিভিটি খুব হাই হয়, তার মানে দ্যাট ইজ এ গুড কন্ডাক্টর। এটা সফট আর এইটার মেল্টিং পয়েন্টও খুব হাই হয়। তো এখন কথা হলো যে আমরা আসি যে এই বন্ডগুলোকে আমরা কিভাবে এই ডায়াগনোস করি বা কিভাবে বলি আমরা এই বন্ডগুলোকে। তো তোমরা জানো যে যেমন নাকি আমরা যদি আয়নিক বন্ডিং বলি, তো আয়নিক বন্ডের কতগুলো উদাহরণ তো তোমরা জানোই, যেমন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, এগুলো হলো আয়নিক বন্ডিং এর এক্সাম্পল। তো আমরা এখানে একটা এই সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার আমরা এখানে দেখিয়েছি, এটা একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার। হাউভার তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সোডিয়ামের এই অ্যাটমিক স্ট্রাকচারটা কি, সোডিয়ামের অ্যাটমিক স্ট্রাকচারটা কি? তোমরা জানো যে সোডিয়ামের ইলেকট্রন কয়টা থাকে? 11টা, তাই না? 11টা ইলেকট্রন থাকে, এবং এটার ডিস্ট্রিবিউশন কি 2, 8 and 1, তাই না? 2, 8, 10 আর একটা, তার মানে আউটার সেলে একটা মাত্র ইলেকট্রন থাকে, এবং এটার আয়নাইজেশন এনার্জি খুব কম, এটা খুব সহজে আয়নাইজড হয়ে যায়। আবার ক্লোরিনের ক্ষেত্রে তোমরা জানো যে এইটার ইলেকট্রন ডিস্ট্রিবিউশন কি 2, 8, 7, মানে হলো কত 17টা ইলেকট্রন থাকে, এবং আউটার ইলেকট্রন সেলে কয়টা থাকে? 7টা ইলেকট্রন থাকে। তো তোমরা জানো যে যদি নাকি এই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন যদি ক্লোরিনে আসে, তাহলে ক্লোরিনের এক ক্লোরিন আয়ন ফর্ম করে, আবার সোডিয়াম আয়ন ফর্ম করে, এটা একটা পজিটিভ আয়ন, এটা একটা নেগেটিভ আয়ন, তাহলে তখন তাদের মধ্যে একটা বন্ড তৈরি হয়। তাহলে এই ধরনের যে বন্ড তৈরি হয় সেটাকে বলি আমরা কি আয়নিক বন্ডিং। তো আমরা এইখানে প্রপার্টিজ গুলো বলেছি অলরেডি, আমরা এই সামারি আকারে তোমাদেরকে একটু ধারণা দিয়েছি। তো আমরা জানি যে যদি নাকি এরকম আয়ন তৈরি হয়, তাহলে এমন না যে এইটার যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি যে নষ্ট হয়,
তাতে এই একটা আয়নের সাথে আরেকটা আয়নের বন্ডিং হলেই শেষ হয়ে যায়। এবং এই ইলেকট্রিক্যাল যেই ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডটা আসলে চারিদিকে বিরাজমান থাকে এবং সেই জন্য দেখা যায় যে এই ক্লাস্টারিং হয়, সোডিয়ামের চারিদিকে ক্লোরিন জড়ো হতে থাকে এবং ক্লোরিনের চারিদিকে সোডিয়াম জড়ো হতে থাকে এবং তার ফলে একটা ক্রিস্টালাইন সলিডের সৃষ্টি হয়। এবার আসি আমরা আয়নিক বন্ডিং নিয়ে আলোচনা করলাম। দেন আমরা কোভ্যালেন্ট বন্ডিং এর কথা বলি। তো তোমরা জানো যে আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে কি হলো, যে একটা করে ইলেকট্রন আইদার ছেড়ে দিয়ে বা অ্যাকসেপ্ট করে সেখানে কি হলো, আমাদের এই যে নোবেল গ্যাস প্রপার্টি তারা অর্জন করে। সেখানে কি হচ্ছে, ইলেকট্রনের কমপ্লিট ট্রান্সফরমেশন হচ্ছে। তার মানে ইলেকট্রন একটা থেকে আরেকটায় কি ট্রান্সফার হচ্ছে। হাউএভার কোভ্যালেন্ট বন্ডিং এর ক্ষেত্রে যেটা ঘটে সেটা হলো ইলেকট্রন তারা শেয়ার করে, ইলেকট্রন ট্রান্সফার হয় না। তো যেমন ধরো ক্লোরিনের ক্ষেত্রে আমরা যেমনটা বললাম যে আউটার শেলে কয়টা থাকে, 7টা ইলেকট্রন থাকে, বিকজ আমরা জানি যে এটার ইলেকট্রন ডিস্ট্রিবিউশন হলো 2, 8 and 7, তাই না? 2, 8 and 7, তার মানে লাস্ট শেলে আমাদের 7টা ইলেকট্রন থাকে। তাহলে এই যদি নাকি আমরা নোবেল গ্যাস কনফিগারেশনে যেতে চাই তাহলে লাস্ট শেলে কটা দরকার, আমাদের 8টা ইলেকট্রন দরকার। তাহলে 8টা ইলেকট্রন হতে হলে কি দরকার, তার একটা ইলেকট্রন অতিরিক্ত দরকার। তাহলে দুটো ক্লোরিন মিলে যদি একটা ইলেকট্রন করে শেয়ার করে তাহলে কি হয়, তাদের দুজনেরই ইট লুকস লাইক যে তাদের দুজনেরই 8টা করে ইলেকট্রন আছে। তাহলে এই যে বন্ডিং তৈরি হলো, এই বন্ডিংকে বলি আমরা কোভ্যালেন্ট বন্ডিং। তো এইখানে আমরা এই যে ওয়াটারের ক্ষেত্রে কি হয়, অক্সিজেনের একটা করে ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার করছে, আরেকটা হাইড্রোজেন অক্সিজেনের একটা করে ইলেকট্রন শেয়ার করছে। এরকম যদি আমাদের শেয়ারিং হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়, সেক্ষেত্রে আমাদের এই কোভ্যালেন্ট বন্ডিং তৈরি হয়। এবার আসি আমরা মেটালিক বন্ডিং। মেটালিক বন্ডিং এর ক্ষেত্রে কি হয়, মেটালিক বন্ডিং এর ক্ষেত্রে আসলে দেখা যায় যে মেটালের ক্ষেত্রে ইলেকট্রন গুলো খুব লুজলি বাউন্ড হয় এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন নাকি তোমার এই অ্যাটম গুলো কাছাকাছি আসে তখন এই ইলেকট্রনের একটা ক্লাউড তৈরি হয় এবং এইটা মনে হয় যেন এটা কারোর সাথে বাউন্ড না। তার মানে এই সেক্ষেত্রে দেখা যায় যে এই পজিটিভ যে নিউক্লিয়াস, তার মানে ইট লুকস লাইক যে এইটা একটা পজিটিভ কোর হিসেবে কাজ করে এবং ইলেকট্রন ক্লাউড গুলো যেহেতু সারাউন্ডিং এ থাকে এবং সবগুলো মিলে একটা ইলেকট্রন ক্লাউডে তৈরি হয় এবং এই কনফিগারেশনে মনে হয় যেন এই ইলেকট্রন ক্লাউডের মধ্যে আমাদের এই পজিটিভ চার্জ গুলো বা পজিটিভ নিউক্লিয়াস গুলো ইমবেডেড। তাহলে এই ধরনের যে বন্ডিং তৈরি হয় সেটাকে বলি আমরা মেটালিক বন্ডিং। তো আমরা এখানে অন্য ইয়েতে দেখানোর চেষ্টা করেছি যে ধরো ইলেকট্রন গুলো যদি এরকম অ্যারেঞ্জমেন্টে থাকতো আর আমাদের পজিটিভ কোর গুলো যদি এরকম হতো তাহলে এটা হতো আমাদের একটা মেটালিক বন্ড। দেন আমরা আসি হাইড্রোজেন বন্ডিং, যেমন মনে করো হাইড্রোজেন ফ্লোরাইড বা এই যে ওয়াটার মলিকুলের ক্ষেত্রে এটাকেও অনেক সময় হাইড্রোজেন বন্ডিং বলা হয়। সেখানে হলো হাইড্রোজেনের সাথে অন্য মলিকুলের যে বন্ডিং হয়, তো এটাকে আলাদা করা হয় না, আবার কেউ এটাকে আলাদা করে, কাজে এটাকে আর আলাদা করে আমাদের আলোচনা করার দরকার নাই। দেন আমরা আসি ভ্যান ডার ওয়ালস বন্ডিং। তো তোমরা জানো যে আগের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখানোর চেষ্টা করেছি যে তাদের মধ্যে একটা অ্যাটিটিউড আছে যে অ্যাটম গুলো চায় যে নোবেল গ্যাস প্রপার্টি অর্জন করতে, বাট নোবেল গ্যাস গুলো তারা কাদের প্রপার্টি অর্জন করবে, তারা তো অলরেডি নোবেল গ্যাস। তো তাহলে তাদের মধ্যে কি কোনো বন্ডিং নাই? ইন জেনারেল আমাদের এই রুম টেম্পারেচারে বা আমাদের এই যে অর্ডিনারি যে টেম্পারেচারে এইগুলো আসলে গ্যাসিয়াস স্টেটে থাকে, বাট তুমি যদি খুব লো টেম্পারেচারে যাও তাহলে তখন তারা সলিডিফিকেশনে যায়। তো এখন কথা হলো যদি তাদের মধ্যে কোনো রকমের বন্ডিং নাই থাকতো তাহলে কি এই সলিডিফিকেশন সম্ভব হতো? সম্ভব হতো না। তার মানে হলো যে তাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়া করে যেটাকে আসলে ভ্যান ডার ওয়াল ফোর্স বলা হয় বা ভ্যান ডার ওয়ালস বন্ডিং বলা হয়। তো এইখানে তাহলে এটা কিভাবে হয়, যদি আমরা বলি যে অ্যাটম হলো নিউট্রাল
যদি আমরা বলি অ্যাটম হলো নিউট্রাল, কিন্তু আসলে যখন আমরা লো টেম্পারেচারে যাই তখন আসলে বোঝা যায় যে আসলে অ্যাটম নিউট্রাল থাকে না বা নিউট্রাল হয় না। তার মানে হলো যে নিউট্রাল হয় না কোন সেন্সে? এই সেন্সে যে আমাদের এই যে পজিটিভ চার্জ এবং যেই নেগেটিভ চার্জ, ইলেকট্রনের যে নেগেটিভ চার্জ, এইটা আসলে একে অপরকে পুরো নালিফাই করে না। তার মানে হলো যে পজিটিভ চার্জের যে ইলেকট্রিক ফিল্ড সেটা আরো বিস্তৃত থাকে, ইলেকট্রিক চার্জের যে ইলেকট্রিক ফিল্ড সেটা আরো বিস্তৃত থাকে। ফলে এই ইলেকট্রিক চার্জ আরেকটা পজিটিভ চার্জকে সেই অ্যাট্রাক্ট করে, এন্ড লাইকওয়াইজ এই পজিটিভ চার্জ আরেকটা নেগেটিভ চার্জকে সে অ্যাট্রাক্ট করে, এবং এর ফলে ডাইপোল সৃষ্টি হয়। তো এই যে ডাইপোল যেই আমাদের বন্ডিং, সেইটাকে অনেক সময় ভ্যান ডার ওয়ালস বন্ডিং বলা হয়, এবং এই যে ফোর্স যেটা করে সেটাকে ভ্যান ডার ওয়ালস ফোর্স বলা হয়, এবং এর ফলে যে আমাদের যে বন্ডটা তৈরি হয় সেটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস বন্ড। তাহলে এই মোটামুটি হলো আমাদের 4 ধরনের বন্ডিং। কারোর এই সংক্রান্ত কোনো প্রশ্ন ছিল? আচ্ছা, এইবার আমরা আসি তোমাদেরকে আমরা এই সলিডের ক্লাসিফিকেশন করব ইন টার্মস অফ ব্যান্ড থিওরি। তো তোমরা জানো যে এই যখন নাকি আমরা ক্রিস্টালাইন সলিডের কথা বলি তখন কি হয়, তার মানে হলো অ্যাটম গুলো দে কাম ক্লোজার এবং তারা একটা ক্রিস্টাল ফর্ম করে। আর যখন নাকি আমরা ইন্ডিভিজুয়াল অ্যাটমের কথা বলি, তখন কি হয়, তখন যে ইলেকট্রনিক কনফিগারেশন থাকে এবং আমাদের যেই ইলেকট্রনিক কনফিগারেশনে ইলেকট্রন গুলো যেই এনার্জি লেভেলে থাকে, যখন নাকি এই অ্যাটম গুলো খুব ক্লোজে আসে তখন এই এনার্জি লেভেলগুলো কি হয়, এই এনার্জি লেভেলগুলো স্প্লিট হয়ে যায়। কেন হয়? কারণ হলো যেমন ধরো যে আমরা এখানে 24টা অ্যাটম দেখিয়েছি। তো যদি নাকি আমরা এই 24টা অ্যাটম দেখায় তাহলে তার মধ্যে এই কতগুলো ইলেকট্রন থাকবে, এবং যদি কোনো একটা পার্টিকুলার অ্যাটম আমরা কনসিডার করি তাহলে তোমরা জানো যে তার অনেকগুলো করে ইলেকট্রন থাকে। তাহলে এই 24টা ইলেকট্রনের জন্য ইউ উইল হ্যাভ এ লার্জ নাম্বার অফ ইলেকট্রনস, এবং এই ইলেকট্রন গুলো তাহলে এই এনার্জি লেভেল গুলো যদি এই স্প্লিট করে তাহলে এই খুব অল্প জায়গার মধ্যে এই এনার্জি লেভেল গুলো থাকবে, এবং তখন আমাদের কাছে মনে হবে যে এটা একটা কন্টিনিউয়াম। তার মানে এনার্জি লেভেল গুলো তখন আর আমাদের কাছে ডিসক্রিট মনে হবে না, তখন মনে হবে এটা আমাদের কাছে কন্টিনিউয়াস। তো যখন আমাদের কাছে এরকম কন্টিনিউয়াস মনে হয় তখন সেইটাকে বলি আমরা কি বলি, এক একটাকে আমরা এনার্জি ব্যান্ড বলার চেষ্টা করি। যেমন ধরো যে আমরা যদি নাকি এই যে লিথিয়ামের ক্ষেত্রে তোমরা জানো যে কয়টা ইলেকট্রন থাকে? 3টা, তাই না? 3টা ইলেকট্রন থাকে না লিথিয়ামে? জি স্যার, 3টা ইলেকট্রন থাকে। আচ্ছা, তো 3টা ইলেকট্রন যদি থাকে তাহলে এই 3টা ইলেকট্রন আমরা কিভাবে অ্যারেঞ্জ করব? 1s ইলেকট্রনে আমাদের তার মানে ফার্স্ট সেলে দুটো 1s 1s এ দুটো 1s2, দেন হলো 2s এ একটা ইলেকট্রন থাকে, রাইট? তাহলে এখন যদি আমরা সেটাকে ব্যান্ড হিসেবে কনসিডার করি তাহলে এই 1s একটা ব্যান্ড হবে, দেন হলো 2s, এই 2s টা হলো আমাদের ভ্যালেন্স ব্যান্ড হবে,
অ্যান্ড দেন যদি আমরা হায়ার এনার্জি স্টেটে যাই, তাহলে আমরা যদি এরকম হায়ার অ্যাটমে যাই, তখন আমরা ধরো যে আমাদের 1s ফিল করলো, 2s ফিল করলো, দেন হলো আমাদের কি, আমাদের 2p তে আমাদের কিছু ইলেকট্রন থাকবে। তো আমরা যদি এইগুলোকে এক একটা ব্যান্ড হিসেবে কনসিডার করি, তাহলে আমাদের এই যে ব্যান্ড অফ এনার্জিকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই এনার্জির যেই আমাদের স্প্রেডিং হবে, সেই স্প্রেডিং গুলোকে আমরা এই ব্যান্ড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। এখন কথা হলো যে যদি নাকি আমরা এই যে যখন আমাদের এই ইন্টার অ্যাটমিক স্পেসিং যত কমতে থাকবে, তখন কি হবে, অ্যাটমগুলো দে উইল কাম ক্লোজার, এবং যত এরা ক্লোজার হবে, তখন তাদের এই ব্যান্ডগুলো আমাদের, তার মানে এই যে এনার্জি লেভেলগুলো আমাদের ওভারল্যাপ করবে। এবং এই ওভারল্যাপিং এর ফলে আমাদের এটা বোঝানোর জন্য তোমাদের, আমরা বরং পরের স্লাইডে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো যে আমরা যদি এই যে এনার্জি ব্যান্ডগুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করি, সে ধরো আমাদের এইটা হলো আমাদের ফার্স্ট ব্যান্ড, দেন হলো আমাদের সেকেন্ড ব্যান্ড, এবং আমাদের এই যে তারপরে যে ব্যান্ডটা আছে, তো তোমাদের যেমন লিথিয়ামের ক্ষেত্রে বললাম যে আমাদের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, এবং সেটা কি আমাদের, সেটা হলো আমাদের ভ্যালেন্স ইলেকট্রন, রাইট? সেটা আমাদের ভ্যালেন্স ইলেকট্রন। তো এই যে ভ্যালেন্স ইলেকট্রন যেখানে থাকবে, সেইটা যে ব্যান্ড তৈরি করবে, সেটাকে বলবো আমরা ভ্যালেন্স ব্যান্ড। এবং তারপরের যে ব্যান্ডটা, তার মানে তারপরের যে এনার্জি লেভেলটা, সেই এনার্জি লেভেলটাকে বলবো আমরা কন্ডাকশন লেভেল বা কন্ডাকশন ব্যান্ড আমরা বলবো। এবং আমরা এই যে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যেই এনার্জি যে ডিফারেন্স, সেইটাকে বলবো আমরা ফরবিডেন এনার্জি গ্যাপ। ডেফিনিশন গুলো খেয়াল করো, যে আমরা যখন নাকি এই যে সলিড স্টেট ম্যাটারে যখন আমাদের অ্যাটম গুলো খুব ক্লোজে আসে, তখন আমাদের এই যে ইলেকট্রনিক যে কনফিগারেশন, সেখানে যে আমাদের ডিসক্রিট যে এনার্জি ব্যান্ড গুলো থাকে, সেইগুলোকে আমাদের মনে হয় এই ডিসক্রিট ব্যান্ড গুলো খুব কাছাকাছি চলে আসার জন্য আমাদের কাছে মনে হয় যে দে আর কন্টিনিউয়াস, তাদেরকে আমরা বলতে পারি কন্টিনাম। এবং সেইগুলোকে আমরা এক একটা ব্যান্ড স্ট্রাকচার দিয়ে আমরা ডিফাইন করতে পারি। এবং আমরা এই যে ভ্যালেন্স যে ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলো যেই ব্যান্ডের মধ্যে থাকবে, সেগুলোকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড। এবং তার হায়ার লেভেলের যে ব্যান্ডটা, সেটাকে বলছি আমরা কন্ডাকশন ব্যান্ড। এবং দুটোর মধ্যে যে আমাদের ডিফারেন্স, সেইটাকে বলি আমরা ফরবিডেন এনার্জি গ্যাপ। এখন কথা হলো যে আমাদের এই যদি নাকি আমাদের এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যদি আমাদের গ্যাপটা খুব বেশি হয়, তাহলে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এবং সেই ক্ষেত্রে এইটাকে বলি আমরা ইনসুলেটর। এই ধরনের ম্যাটেরিয়ালকে বলি আমরা ইনসুলেটর। এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আমাদের এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের গ্যাপ হলো খুব ওয়াইড গ্যাপ, এবং এইটাকে বলি আমরা ইনসুলেটর। আর যদি নাকি আমাদের এই যে ফরবিডেন এনার্জি গ্যাপ, এটা যদি এই ইনসুলেটর থেকে কম হয় বা এই গ্যাপটা যদি খুব কম হয়, খুব সামান্য হয়, সেক্ষেত্রে আমরা সেই ধরনের ম্যাটেরিয়ালকে বলি আমরা সেমিকন্ডাক্টর। আর যদি নাকি আমাদের এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড যদি ওভারল্যাপ করে, তাহলে সেই ধরনের ম্যাটেরিয়ালকে বলি আমরা মেটাল। তো আমরা সেইটাকে এইখানে বোঝানোর চেষ্টা করেছি, যখন নাকি আমাদের এই ইন্টার অ্যাটমিক স্পেসিং খুব কম হয়, তো যখন নাকি আমাদের এই যে ওয়াইড গ্যাপ থাকে, তখন সেটা ইনসুলেটর হিসেবে কাজ করে। এবং যখন আমরা এইটাকে আরো ক্লোজে নিয়ে আসি, তাহলে কিছু ম্যাটেরিয়ালে দেখা যায় যে এই গ্যাপটা অনেক কমে আসে। তার মানে আমাদের এই যে ভ্যালেন্স ব্যান্ডের বা ভ্যালেন্স লেভেল এবং কন্ডাকশন লেভেলের মধ্যে
এই গ্যাপটা যখন অনেক কমে আসে যেসব ম্যাটেরিয়ালে সেইগুলোকে বলি আমরা সেমিকন্ডাক্টর, এবং মেটালের ক্ষেত্রে দেখা যায় এইটা ওভারল্যাপ করে যায় এবং সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি মেটাল। তো তোমরা জানো যে যদি নাকি আমাদের এই যে আমরা এখানে এনার্জি ব্যান্ড গুলো দেখিয়েছি, তো এইখান থেকে তুমি যদি এখানে সামহাও এইটার কিছু এনার্জি পায়, তাহলে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে আমরা এখানে যাই, এই ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি নাকি একটা ইলেকট্রন এই কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, এই ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন যদি আমাদের কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, তাহলে এখানে কি হয়, একটা হোলের সৃষ্টি হয়, একটা গ্যাপের সৃষ্টি হয়। তখন কি হয়, এই ভ্যালেন্স ব্যান্ডের আরেকটা ইলেকট্রন ওই জায়গাটা অকুপাই করলে এখানে যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, এইটাকে আমরা বলি এখানে আরেকটা হোল তৈরি হয়, অ্যান্ড লাইকওয়াইজ এইভাবে চলতে থাকে। তো এই জন্য আমরা এই যে সেমিকন্ডাক্টরে আমরা বলি হোল কারেন্ট, যেখানে আমাদের এই যে হোল গুলো মুভ করতে থাকে যখন নাকি একটা ইলেকট্রন আমাদের এই ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন কন্ডাকশন ব্যান্ডে যায়। হাউএভার আমাদের এই যে যখন নাকি আমরা মেটালের ক্ষেত্রে কনসিডার করি, এইখানে আমাদের ব্যান্ড দুটো ওভারল্যাপিং থাকে এবং যেই কারণে আমাদের এইখানে এই ইলেকট্রনের প্রাচুর্য থাকে এবং কন্ডাকশন ব্যান্ডে প্রচুর ইলেকট্রন থাকে, সো এটার কন্ডাক্টিভিটি খুব হাই হয়। সো এইখানে আমাদের এই যে হোল কারেন্টটা আসলে এক্সিস্ট করে না। তো কারোর কোনো প্রশ্ন ছিল এইখানে? কারোর কোনো কোশ্চেন আছে? কি কোনো প্রশ্ন নাই? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে তোমরা জানো যে এ সেকশনের ক্লাস আগে বেশি হয়েছিল, তাই না? আমরা এই যে ছুটির আগে আমরা যে ক্লাস নিয়েছি তাতে আমরা এ সেকশনে বেশি ক্লাস নিয়েছি। তো এ সেকশনের আমার মনে হয় এই পর্যন্ত আমরা এই যে সিলেবাস শেষ করলাম। আর বি সেকশনে আমাদের কিছু অংশ পড়ানো হয়নি, আমরা এই ক্লাসটা কন্টিনিউ করব। তো যেহেতু আমরা এই পর্যন্ত ক্লাস করেছি, তোমাদেরকে ইতোমধ্যে কিছু হোমওয়ার্ক দিয়েছি, আর আজকেও কিছু অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিই। সো ফার আমরা তোমাদেরকে যা পড়িয়েছি তার উপরে বেস করে তোমরা আমাকে 40টা প্রবলেম সলভ করে জমা দিবা। আর এর আগে তোমাদের যে হোমওয়ার্ক গুলো বা অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছি তার সাথে তোমরা মানে এই অ্যাসাইনমেন্টের সাথে ওইগুলো তোমরা অ্যাড করবা। তো এখন কথা হলো যে এই যে 40টা প্রবলেম তোমাদেরকে বলছি, এই 40টা প্রবলেম তোমরা কিভাবে সলভ করবা? এই প্রবলেম গুলো তোমরা নিজেরা ডিজাইন করতে পারো বাই ইয়োরসেলফ, অথবা তোমরা চাইলে যে কোনো টেক্সট বুকের এক্সাম্পল অথবা এক্সারসাইজ থেকে তোমরা প্রবলেম গুলো নিতে পারো, বা তোমরা ইন্টারনেট থেকেও যে কোনো প্রবলেম নিতে পারো, নিয়ে তোমরা এই প্রত্যেকটা প্রবলেম লিখবা এবং তারপরে তার সলিউশন গুলো লিখবা। তবে এখানে একটা কন্ডিশন হলো যে কেউ কারোটা কপি করতে পারবা না। তার মানে হলো যে যার যেমনটা পছন্দ সে তার মতো করে প্রবলেম সলভ করবা, কেউ কারোটা কপি করবা না। যদি কেউ কারোটা কপি করো তাহলে তার অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া হয়নি বলে আমি কনসিডার করব। একটাই মাত্র রেস্ট্রিকশন, তোমরা কপি করতে পারবা না। স্যার এই জায়গায় কোশ্চেনটা কি স্যার? আবার বললো। স্যার প্রবলেম গুলো কোন টপিক থেকে করব, মানে এই প্রবলেম গুলো থ্রু আউট দি কোর্স। আমার সেকশনে আমি তোমাদেরকে কি পড়িয়েছি? থার্মোডাইনামিক্স পড়িয়েছি, আর এইখানে এই যে ক্রিস্টাল স্ট্রাকচার পড়িয়েছি, তারপরে কি ব্যান্ড থিওরি পড়িয়েছি, তারপরে এই যে বন্ডিং পড়িয়েছি, আর কি এক্স রে ডিফ্রাকশন পড়িয়েছি, তাই না? এইগুলোর উপরে বেস করে তোমরা প্রবলেম গুলো সলভ করবা, এবং এই প্রবলেম গুলো ইন অ্যাডিশন টু আগে যেসব আমরা অ্যাসাইনমেন্ট দিয়েছি তার সাথে অ্যাড করে তোমরা জমা দিবা। যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করি।
আচ্ছা, তোমরা যে যেখানে থাকো সাবধানে থাকো, এই শুভ কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।